ওকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে থেকে আমরা সি ল্যাঙ্গুয়েজে প্রথম ক্লাস শুরু করতে চলেছি। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ুন, আমরা ইতিমধ্যে ক্লাস শুরু করব। তো সি ল্যাঙ্গুয়েজটা লিখতে আমাদের প্রথম দুইটা জিনিস লাগে, যে কোথায় আমরা লিখব এবং কিভাবে লিখব। তো কিভাবে লিখব এটা আসে পরে, এবং কোথায় লিখব এটা সবার আগে। তো আমরা যদি লেখার একটা জায়গা না পাই, তো আমরা ইমপ্লিমেন্টটা করব কেমন করে? তো অনেকে জানেন যে অনেকভাবে লেখা যায়। তার মধ্যে কিছু নিয়ম হলো যে আমরা লিখতে পারি কিভাবে। আমরা লিখতে পারি অনলাইন আইডি ইউজ করে, দুই যে কোনো সফটওয়্যার ইউজ করে। তো তার মধ্যে সবথেকে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে এক ভিএস কোড, যেটা ইউজ করে আমি তোমাদের ম্যাক্সিমাম কোড দেখাবো। আর দুই হচ্ছে কোড ব্লক কোড ব্লক। বেশিরভাগ ইউনিভার্সিটিতে এইটা দিয়ে আর কি কোডটা করানো হয়। যাই হোক, আমরা প্রথমে যদি ইন্ট্রোডাকশনে অনলাইন কোডটা শুরু করি, তাহলে সেটা কেমন? তো অনলাইন কোড লিখতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে অনলাইন সি কম্পাইলার। অল্প লিখলে চলে আসবে। তো আমরা প্রথমে যেটা অনলাইনে শুরু করতে গেলে, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে সবথেকে জনপ্রিয় এবং আমার ভালো লাগে যেটা, সেটা হচ্ছে জিডিবি অনলাইন ডিবাগার। এটা, তো আমরা এখানে গেলাম। এখন আমরা ঢুকার পর পরই দেখবো যে একটা বেসিক স্ট্রাকচার সি এর দেওয়া আছে। তো আমরা সম্পূর্ণ ডিলিট করে দেবো, যেহেতু আমরা বেসিক থেকে সিটা শিখতে চাচ্ছি, তো প্রথম থেকেই শিখবো। এখন যদি অন্যভাবে বলতে গেলে, আমরা যদি সফটওয়্যার ইউজ করতে চাই এটা করার জন্য, তো আমরা বলছি যেহেতু আমার কম্পিউটার ভিএস কোড আছে, আমি ভিএস কোড দিয়ে কোডটা দেখাবো। তোমরা ইউটিউব থেকে একটা ভিডিও দেখিয়ে নিয়ে ভিএস কোডটা কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় তোমরা শিখে নিতে পারবে, এবং আমি আশা করি এটুক ক্যাপাবিলিটি তোমাদের আছে। তো ভিএস কোডটা ইনস্টল করার পরে এই যে আমাদের ভিএস কোড, আর যে কোনো একটা প্লে লিস্ট ফোল্ডার বানাবা। আমার এখানে একটা সি ফোল্ডার আছে, আমি আরেকবার বানিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, ডিলিট হয় না কেন? যাই হোক, এটা ডিলিট না হওয়ার কারণ কি? কোনো ব্যাপার না, মনে করো এই একটা ফোল্ডার আমি বানিয়ে নিয়েছি, তোমরাও বানাতে পারবা। তো আমরা ডাইরেক্ট দিয়ে দিলাম যে ফোল্ডারটার ভিতরে। আচ্ছা, এটা আমি একটু আগে সেম রেকর্ডিংটা শুরু করছিলাম, তারপরে দেখলাম যে আমার রেকর্ডিংটা হয় নাই। তো প্রথম আবার নতুনভাবে শুরু করছি, তো অনেকটা এনার্জি নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো প্রথমে আমাদের এই যে জায়গাটা দেখছো, এইখানে আমাদের যে কি করতে চাচ্ছি, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কোডটা করব, সেটা ডিক্লেয়ার করতে হয়। তো ধরো আমরা ডে 1 দিলাম ডট ডে 1। প্রথমে দিব নাম, তারপরে দিব কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা কোডটা করতে চাচ্ছি। আমরা যেহেতু সি দিয়ে করতে চাচ্ছি, তো সি দিলাম। সি দেওয়ার সাথে সাথে এখানে দেখো আশপাশে সি চলে আইছে। এখানে যদি আমরা সিপিপি দিতাম, তাহলে সি প্লাস প্লাস এর আইকনটা চলে আসতো। যদি আমরা পাইথন দিতাম, ওয়াই পাই দিলে পাইথনের যে আইকনটা সেটা চলে আসতো। এরকম করে আর কি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হয়। কিন্তু আমরা যেহেতু সি দিয়ে করবো, তো সি দিয়ে কোডটা শুরু করলাম। এখন যে কোনো জায়গায় কোড শুরু করতে গেলে আমাদের কোড লেখার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো, প্রথমে কোডটা শুরু করতে গেলে আমাদের দরকার পড়ে একটা হেডার ফাইল। তোমরা অনেকে দেখছো হেডার ফাইল কেমন হয়। প্রথমে এরকম থাকে, ইনক্লুড থাকে, তারপরে এরকম ব্র্যাকেট থাকে, তার ভিতরে একটা ফাইলের নাম থাকে। তো আমরা সি দিয়ে যখন কোড করব, অনেকগুলো ফাইলের নাম পাবো। যেরকম প্রথমে যেটা ইউজ হয় stdio.h, অনেক জায়গায় থাকবে sting.h, sting.h, mat.h, তারপরে কি থাকে যে টাইম ডট এইচ, এরকম কিছু হেডার ফাইল থাকে। তো আমরা স্ট্রিং ডট এইচ ইউজ করি যখন স্ট্রিং নিয়ে কাজ করব, ম্যাথ ডট এইচ ইউজ করি যখন লগ, তারপরে রুট,
এ ধরনের কাজ করো। ম্যাথ রিলেটেড কিছু ইনবিল্ট ফাংশন আছে, সেগুলোকে কল করার জন্য আমরা ম্যাথ ডট এইচ এ হেডার ফাইলটা ইউজ করব। আর স্টুডিও ডট এইচ এর ফুল মিনিং হলো এসটিডিতে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, আর ওতে আউটপুট, আউটপুট। আচ্ছা, এইচটে হবে কি হেডার ফাইল। এইচটে বোঝায় যে হেডার ফাইল, এটা একটা হেডার। ঠিক আছে। তো আমরা যখন কোডটা শুরু করব তখন আমাদের লিখতে হয় কেমন করে, যে প্রথমে হেডার ফাইলটা ইনক্লুড করতে হয় যে আমরা কি করতে যাচ্ছি। আমরা যেহেতু বেশ ম্যাক্সিমাম কোডে ইনপুট আর আউটপুট করতে চাই, সেহেতু আমরা লিখব যে ইনক্লুড stdio ডট এইচ। এটা মোটেও std স্টুডিও না, স্টুডিও এরকম স্টুডিওটিও না, অনেকে লেখে স্টুডিও, আমার বানানটা ভুল হয়ে যাচ্ছে। STUDIO মেবি, STU, বানানটা মেবি এরকম, ST, সরি, STUDIO, স্টুডিও। মোটেও কিন্তু এই বানানটা না, এইটা অনেক জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে, এইটা মাথায় রাখতে হবে, স্টুডিও বানানটা না। আচ্ছা, তো আমরা লিখলাম কি হেডার ফাইলটা দিয়ে দিলাম। এখন তারপরে আমাদের দরকার পড়বে একটা ফাংশন। আচ্ছা, তার আগে আমরা বিষয়টা একটু লিখে আসি। তো প্রথম দরকার ইন হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে কি লিখতে হবে, স্টুডিও, stdio ডট এইচ। আচ্ছা, এ পর্যন্ত আমাদের কাজ শেষ। দেন আমাদের লিখতে হবে এটা কি, দেন লিখতে হবে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। সব সময় প্রথমে সিটা লেখার জন্য আমাদের একটা ফাংশন দরকার। ফাংশন ছাড়া আমরা কোডটা লিখতে পারবো না। অনেক জায়গায় অনেকভাবে লেখা যায়, কিন্তু বেসিক ভাবে তোমাদের বুঝতে গেলে এটা বুঝতে হবে। তো ইন্ট মেইন একটা ফাংশন। এখন এটা কেমন ভাবে তৈরি হলো বা কেন ইউজ করলাম, এটা যখন আমি তোমাদের ফাংশন সম্পর্কে ধারণা দিব তখন ক্লিয়ার করে দিব। এখন শুধু জেনে রাখো, ইন্ট হলো একটা রিটার্ন টাইপ ফাংশন। ইন্ট মেইন একটা ইউজার ডিফাইন রিটার্ন টাইপ, ইন্ট মেইন হলো ইউজার ডিফাইন রিটার্ন টাইপ একটা ফাংশন, এখানে আমরা রিটার্ন করি। আচ্ছা, এইটুকু মাথায় রাখো জাস্ট। তারপরে আমাদের ইউজ করতে হয় একটা কার্লি ব্র্যাকেট। মেইনলি কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা কোডটা লিখি। এখানে বলে রাখি, কার্লি ব্র্যাকেট হলো আমাদের সেই সেকেন্ড ব্র্যাকেট। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে কার্লি ব্র্যাকেট বলা হয়। তো যে কোনো ফাংশনের, যেহেতু এটা একটা রিটার্ন টাইপ ফাংশন, ইন্টিজার টাইপ ফাংশন, তো আমাদের এখানে শেষ করতে হবে একটা রিটার্ন, রিটার্ন কিছু করে। তো আমরা রিটার্ন 0 করে দিলাম, যেহেতু মেইন ফাংশনের ভিতরে আমরা রিটার্ন কোনো কিছু করব না, এর জন্য 0 করে দেই। এই রিটার্ন টাইপটা কি এবং কেন ইউজ করতে হয়, এটা আমি যখন তোমাদের ফাংশন বুঝাবো তখন খুবই ভালোভাবে বুঝে যাবা। এখন আপাতত মাথায় রাখো। আর এটা লেখা একটা গুড হ্যাবিট বলা যায়, কারণ এটা অনেক সময় অনেক জায়গায় দরকার পড়ে। আর এটা তুমি যদি প্রথম থেকে লেখা অভ্যাসটা রাখো, তখন তুমি ভুলে যাবা না যে এটা দরকার ছিল। আচ্ছা, এখন আমরা যদি কোডটা লিখে ফেলি, তো ইন্ট মেইন, আচ্ছা ফাংশনটা দিয়েছি, আমি একটা ভুল করছি মেবি, না এখানেও ব্র্যাকেটটা দিচ্ছি। এই যে ফার্স্ট ব্র্যাকেটটা, এটা ইউজ হয় ফাংশনকে বুঝাতে, ডিক্লেয়ার করতে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডে আজান দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড আসে তো আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। এই ব্র্যাকেটের ভিতরে আমাদের কোডটা লিখতে হবে। তো আমরা কোড লেখার জন্য কোনো কিছু রিটার্ন যে করব, এইটা আগে লিখে স্ট্রাকচারটা বানিয়ে ফেললাম। আর এই যে সেমিকোলন, সেমিকোলন ইউজ করা হয়, সেমিকোলন ইউজ করা হয় কোনো একটা লাইন শেষ হয়েছে এটা বোঝাতে। সবগুলো লাইন বা কোনো একটা কিছু কাজ শেষ হয়েছে এটা বোঝাতে সেমিকোলন ইউজ করা হয়। ওকে,
তো আমরা আসি যে আমরা চাচ্ছি যে প্রিন্ট করে দেখাতে কোনো কিছু। আচ্ছা, এখন প্রিন্ট করার জন্য আমাদের একটা ইনবিল্ট ফাংশন আছে, বা ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ইনবিল্ট ফাংশন আছে। তো প্রিন্ট করার জন্য যে ইনবিল্ট ফাংশনটা, সেটা হলো প্রিন্টএফ। এটা এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম। সি প্লাস প্লাসে সেটা হচ্ছে সি আউট, পাইথনে সেটা হচ্ছে ডাইরেক্ট প্রিন্ট, এরকম এক এক ল্যাঙ্গুয়েজের জন্য এক 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 রকম। যাই হোক, আমরা যেহেতু সি নিয়ে আলোচনা করছি, তো আমরা প্রিন্ট এফ ইউজ করব সিতে, প্রিন্ট এফ। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে পান্ডা প্রোগ্রামিং নামটা আর কি প্রিন্ট করতে, পান্ডা প্রোগ্রামিং। প্রোগ্রামিং, যাই হোক, এরকম। এখন পান্ডা প্রোগ্রামিংটা যদি আমি এভাবে প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু প্রিন্ট হবে না। তার কারণ, কোনো কিছু প্রিন্ট করতে হলে, যে বা কোনো কিছু ডাইরেক্ট প্রিন্ট করতে হলে, তাকে আমাদের দুইটা কোটেশনের মধ্যে রাখতে হয়। কিন্তু এখানে কি কোনো কোটেশন আছে? যেহেতু কোটেশন নাই, তো আমরা এখানে দুটো কোটেশন দিয়ে দিব। এখন কিন্তু প্রিন্ট হবে, কিন্তু তারপরেও একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা হলো যে আমরা লাইন কিন্তু শেষ করিনি। লাইন শেষ করতে গেলে আমরা বলছি যে লাইন শেষ করতে গেলে সেমিকোলন দিতে হয়। তো এখন আমাদের এই কোডটা ফুলফিল আছে। তো আমরা যদি কোডটা লিখতে চাই, তো কোডটা লিখতে গেলে কি লিখবো? প্রিন্ট এফ, ডাবল সেমিকোলন দিলাম, তার ভিতরে কি দেবো, যে কি লিখতেছে, যে পান্ডা প্রোগ্রামিং। ওকে, আমাদের ঠিকঠাক লেখাটা আছে। আচ্ছা, লিখলাম যে আই লাভ পান্ডা প্রোগ্রামিং। ওকে, তো এখন যদি রান করতে চাই, তাহলে কি কোডটা চলবে? হুম, চলবে না, কারণ আমরা পিছনে লাইনটা শেষ করিনি। আচ্ছা, এখন আমরা যদি একটু কোডটা রান করি, তাহলে আমাদের দেখো আউটপুট চলে আইছে। কই, এতো পান্ডা প্রোগ্রামিং। আচ্ছা, আমি যদি ডিলিট করে দিই, আউটপুটটা চলে আসলো যে আই লাভ পান্ডা প্রোগ্রামিং। এখানে যেটা আছে, আমরা সেটা প্রিন্ট করে দেখাতে সক্ষম হয়েছি। এর জন্য কনগ্রাচুলেশন টু মি। ওকে, দেন আমরা কি করব? দেন আমরা এখন আমরা শিখবো যে ডাটা টাইপগুলো কি কি হয়। যে আমরা অনেক সময় যে নাম্বার প্রিন্ট করি, ধরো পান্ডা প্রোগ্রামিং এর জায়গায় পান্ডা প্রোগ্রামিং 5 দিলাম। ওকে, এখন যদি আমরা ইনপুট নেই, তো দেখলাম যে পান্ডা প্রোগ্রামিং এর লাস্টে কিন্তু 5 চলে আইছে। এখন এই 5টা আমরা অন্য জায়গায় নিব, যে ধরো ইন্টিজার ডিজিট, ডিজিট ইকুয়াল টু 5। এখন আমরা যদি এখানে ডিটা লিখি, তাহলে কি আমাদের কোডটা চলবে? কোডটা কিন্তু চলবে, কিন্তু ডি এর ভিতরে যে 5 আছে, এটা কিন্তু আমাদের দেখাবে না। তো সেজন্য আমাদের ডাটা টাইপ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো ডাটা টাইপ মেইনলি অনেক প্রকার হতে পারে, তো আমরা ইউজ করব মেইনলি ইন্টিজার। ইন্টিজারকে সংক্ষেপে ইন্ট লেখে, তারপর ফ্লোট, তারপরে কি করা যায়, তারপরে হচ্ছে ডাবল, ডাবল, তারপরে স্ট্রিং। আচ্ছা, স্ট্রিংটা ডাটা টাইপ না, ক্যারেক্টার, ক্যারেক্টারকে ক্যার লিখে আর কি ডিক্লেয়ার করে ক্যারেক্টার। তারপরে আর কি আছে, আচ্ছা যাই হোক, মেইনলি 4টা আমরা ইউজ করব। ইন্টিজার মানে হলো এটি ডিজিট জাতীয় যে কোনো কিছু আমাদের ইনপুট নেবে বা স্টোর করবে। ফ্লোট হলো দশমিক বা ডেসিমেল জাতীয় কোনো কিছু নেবে। তো ডেসিমেল ধরো 0.55, আর ইন্টিজার হলো দেখা যাচ্ছে 5। আর ডাবল হলো অনেক সময় দেখা যাচ্ছে দশমিকের যে ঘরটা, এখানে একটা লিমিট আছে। এই লিমিটের বেশি যখন দশমিক আমরা ইনপুট দিব, তখন কিছু ওভারফ্লো হবে, কিছুটা জলের গ্লাসের মতো, যে এই জল এই গ্লাসটাতে কত
5 লিটার জল ধরতে পারে, কিন্তু আমরা যখন 10 লিটার জল এখানে দিব, কিছু 5 লিটার জল আর কি ওভারফ্লো হয়ে পড়ে যাবে। সেম এরকমই ফ্লোটেরও কিছু একটা লিমিটেশন আছে, কিন্তু আমরা যখন এই লিমিটের বেশি আর কি ইনপুট দিব, তখন আমাদের ওভারফ্লো হয়ে সম্পূর্ণ ভ্যালুটা আর কি ঢুকবে না। এর জন্য আমরা ইউজ করব ডাবল। এখানে ডাবলটা অনেকটা ইনপুট নিতে পারে। এখন এইটা কিভাবে আমরা পরিমাপ করব? আচ্ছা, এটার জন্য আমাদের দেখতে হবে যে ইন্টিজারের বাইট হলো 4 বাইট। 4 বাইট পর্যন্ত সে নিজের ভিতরে স্টোর করতে পারে। তো ইন্টিজারে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এর ভেতর 4 বাইট পর্যন্ত আমরা স্টোর করাতে পারবো। 4 বাইটে বেশি হলে সেটা আর কি ওভারফ্লো হয়ে বের হয়ে যাবে। তো ইন্টিজারের 4 বাইটে বেশি হলে তার ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা লং ইন্ট। লং ইন্ট লং ইন্ট ইউজ করে আমরা 4 বাইটে বেশি 8 বাইট পর্যন্ত আর কি ইনপুট নিতে পারি। আচ্ছা, সেটা এখন দরকার নেই। ফ্লোটও সেম, ফ্লোটের জায়গায় আমরা ডাবল ইউজ করে বেশি ভ্যালু স্টোর করতে পারবো। আচ্ছা, আর ক্যারেক্টারের বিষয়টা কি হলো? ক্যারেক্টার ইনপুট নেয়, ক্যারেক্টারের বাইট হলো 1 বাইট, 1 বাইট পর্যন্ত ইনপুট নিতে পারে। তো ক্যারেক্টার কোন ধরনের ভ্যালু ইনপুট নেয়? ক্যারেক্টার নেবে ক্যারেক্টার টাইপ ভ্যালু, যেরকম অ্যালফাবেট এ, বি, সি, ক্যাপিটাল হাতের এ, এরকম। আচ্ছা, তো আমরা যদি আহ, আচ্ছা, এখনো আসেনি, আমরা কিভাবে ভ্যারিয়েবল তৈরি করতে হয় এবং কিভাবে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয় সেটা শিখতে চাই, তাহলে আমাদের দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে একটা পাসের একটা ডাটা টাইপ তৈরি করে ভ্যারিয়েবলের ভিতরে রাখতে। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে 5 যেহেতু একটা ডিজিট বা ইন্টিজার সংখ্যা, ডিজিট ডিজিট জাতীয় সংখ্যা এবং 5-এর পরে কোনো দশমিক নাই, যেহেতু আমরা 5কে একটা ইন্টিজার ভ্যালু মনে করি। তো আমরা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রথম লিখতে হয় ইন্ট, দেন ভ্যারিয়েবল দেখাচ্ছে ডিজিটের জন্য ডি লিখলাম, ডিজিটের ভিতরে 5 রেখে দিলাম। আচ্ছা, তো আমরা ইন্ট লেখার পরে যখন ডি লিখলাম, তখন আমাদের মেমোরিতে র্যামে গিয়ে একটা স্টোর ক্রিয়েট হলো। তো দেখাচ্ছে স্টোরটি এ, এটা একটা দেখাচ্ছে বক্স ক্রিয়েট হলো, এন্ড সেই বক্সের ভিতরে আমরা ভ্যালু রেখে দিলাম 5। তো 5 গিয়ে এই বক্সের ভেতরে ক্রিয়েট হলো। এটা কিন্তু র্যামের ভিতরে একটা স্টোর, একটা জায়গা। আচ্ছা, এখন আমরা আহ, এইটা যদি প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট করার জন্য তার আগে আমাদের শিখতে হবে যে কিছু স্পেসিফায়ার আছে আমাদের, যেগুলো দরকার পড়ে কোনো কিছুকে কল করতে, সেগুলো আমাদের আগে শিখতে হবে। তো ইন্টিজারের জন্য স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ ডি, ডি দিয়ে বোঝায় ডিজিট। অনেক সময় পার্সেন্টেজ আইও ইউজ করে। আচ্ছা, তো তারপরে ক্যারেক্টারের জন্য এইচ এআর, ক্যারেক্টারের জন্য ইউজ হয় পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ সি। ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ। তারপর হচ্ছে লং লং এর জন্য, লং লং না সরি, ডাবল, ডাবলের জন্য ইউজ হয় পার্সেন্টেজ এলএফ, এলএফ। ওকে, তো আমরা এইগুলো ইউজ করে প্রিন্ট করতে পারি। তো আমরা যদি কোডটা একটু প্রথম থেকে শুরু করি, তো আমরা যেহেতু ইন্টিজার দিয়ে বুঝাইছি, এখন আমরা আসি একটু ফ্লোট নিয়ে কাজকাম করি। তো ফ্লোটের জন্য আমরা ফ্লোটটা লিখবো, ফ্লোট লিখলাম, দেন আমরা পার্সেন্টেজ এফ, সরি, ফ্লোটের ভিতরে আমরা ভ্যারিয়েবল লিখবো একটা, ফ্লোটে নিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম যে দশমিক টাইপের, তো কি দিতে পারে, যে ভি দিলাম, যে ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল। এখন ফ্লোট যেহেতু দশমিক টাইপ, তা আমরা লিখলাম যে 5.6, 5.6। ওকে, এখন এইটা আমরা চাচ্ছি যে প্রিন্ট করে দেখাতে। তো প্রিন্ট এফ করতে গেলে প্রিন্ট এফ, প্রিন্ট এফ ফাংশন কল করতে হবে, দেন কোটেশন দিতে হবে, দেন ফ্লোটের স্পেসিফায়ারটা হলো কি পার্সেন্টেজ এফ।
আচ্ছা, পার্সেন্টেজ এফ আমরা দিয়ে দিলাম। এখানে স্পেসিফায়ারটা বসবে, দেন কোটেশনের ভেতরে স্পেসিফায়ারটা বসবে, দেন কোটেশনের বাইরে বসবে কি ভ্যারিয়েবলের নেমটা। তো এটা হলো ভ্যারিয়েবলের নেমটা আমাদের কি ভি। তো আমরা এখানে ভি দিয়ে দিলাম। ওকে, দেন লাইন শেষ করে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি তো তার আউটপুটে দেখাবে কি 5.6। আচ্ছা, 5.6 কি দেখাবে না, 5.6 এর পরে কিছু জিরো জিরো দেখাবে। এটার কারণ হলো ফ্লোট যেহেতু 4 বাইট পর্যন্ত স্টোর করতে পারে, যেহেতু কিছু এই যে তার কি বলে বক্সটা আছে তার ভেতর 5.6 যাওয়ার পরেও কিছু ঘর ফাঁকা থেকে যায়, সেখানে জিরো দিয়ে ভর্তি করে দেয়, যেহেতু বাইনারি নাম্বার জিরো, জিরো দিয়ে ভর্তি করে দেয়। ওকে, তো এই জিরোটাকেও কন্ট্রোল করতে পারা যায়। আমরা যদি চাই যে এই জিরোগুলো বাদ দিব, তাকেও কন্ট্রোল করা যায় এবং সেটা আমরা দেখব। ওকে, আমরা যদি কোডটা চালাই তো আমরা এটা কেটে দিলাম। তো এখানে দিলাম ফ্লোট এপল ও এটি ফ্লোট, ফ্লোট কি ভি, ভ্যারিয়েবল নাম ভি। আমরা চাচ্ছি যে 5.6 কে ইনপুট করতে। তো একটা ভ্যারিয়েবল তৈরি হলো। সেখানে এক ভ্যারিয়েবল বলতে কন্টেইনার বা বক্স বললে আরো সহজে বোঝা যায়। তো এই বক্সের ভিতরে আমরা কি স্টোর করলাম 5.6। ওকে, 5.6 যখন স্টোর করলাম, দেন আমরা চাচ্ছি যে স্টোর তো করছে, আমরা প্রিন্ট করে সেটা ভ্যালুটা দেখতে চাই। তো প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ পার্সেন্ট কোটেশনের ভেতরে স্পেসিফায়ারটা দিতে হবে পার্সেন্টেজ ফ্লোটের জন্য এফ, দেন আমরা কমা দিলাম একটা, আর এখানে ভ্যারিয়েবল নামটা, তো ভ্যারিয়েবল নাম যেহেতু ভি দিছি তো আমরা ভি রাখলাম। ওকে, এখন যদি আমরা রান করি তো দেখবো যে 5.6 আইছে এবং সাথে কিছু জিরো 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 আইছে। এখন আমরা চাচ্ছি যে জিরোটা আমরা দিব না, জিরোগুলো আমরা রাখবো না। তো আমরা চাচ্ছি যে 5.60 রাখতে। তো আমরা কি করতেছি মূলত 5.60 রাখা বলতে বোঝায় ওখানে আইছিল 5.6000 এরকম কিছু জিরো আইছিল, আমরা চাচ্ছি এই পর্যন্ত রাখতে। তো এইটা রাখা বলতে বোঝায় আমরা দশমিকের পরে একটা অঙ্ক রাখতেছি, দুইটা অঙ্ক রাখতেছি। তো আমাদের এর জন্য এই যে পার্সেন্টেজ এফ এর আগে আমাদের 0.2 যদি লিখে দেই, তো দশমিকের পরে এই দুই বলতে বোঝায় দশমিকের পরে আমি দুইটা অঙ্ক রেখে বাকি সব ডিলিট করে দিব। তো এখন আমরা যদি পার্সেন্টেজ এবং এফ এর মাঝে 0.2 দিয়ে দেই এবং রান করি, তো দেখবো জিরোগুলা সব ভ্যানিশ হয়ে গেছে, শুধুমাত্র 60 আছে, মানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে। এখন বলতে পারো যে ভাইয়া এখানে 5.6 দিছি, তো জিরোটা আসলো কিভাবে? জিরোটা আসলো অটোমেটিক, যে বাইটগুলোকে পূরণ করতে গেলে বাইনারি কিছু নাম্বার চলে আসে, সেটা হলো জিরো। এখন জিরোটাও আমি চাচ্ছি রাখবো না, তখন আমি দশমিকের পরে এক দিয়ে দিলাম। এখন 5.6 আসবে। ওকে, সেম উপায়ে আমরা ইন্টিজারকেও আর কি ইন্টিজার ভ্যালু রাখতে পারি। তো ইন্টিজার একটা ভ্যালু বানালাম, ডেটা টাইপ দিলাম, তো ইন্টিজারে দিলাম ডি। এটা তুমি ইচ্ছা মতো দিতে পারো, এখানে নেমটা তুমি ইচ্ছা মতো দিতে পারো। ধরো পান্ডা দিলাম, পান্ডা এর ভিতরে রাখলাম 50,000 রেখে দিলাম। ওকে, দেন আমরা প্রিন্টএফকে কল করলাম। প্রিন্টএফের কল করে এখানে স্পেসিফায়ার যেহেতু ইন্টিজার, সেহেতু আমরা দিব পার্সেন্টেজ ডি। ওকে, দেন আমরা কি ভ্যারিয়েবলের নামটা কি ছিল পান্ডা, পান্ডা। ওকে, এখানে এবার পান্ডা। এখন দেখো সবকিছু ঠিক আছে, 5.6 আছে, দেন এখান থেকে 50,000 প্রিন্ট হয়ে গেছে। কিন্তু দেখলে বুঝতে পারবো যে এটা এক লাইনে এবং সাথে সাথে প্রিন্ট হয়েছে, এর ভিতরে কোনো ব্রেক নেই। তো আমরা যদি ব্রেক দিতে চাচ্ছি যে 5.6 এক লাইনে প্রিন্ট হোক এবং 50,000 এক লাইনে প্রিন্ট হোক, তো আমাদের একটা ব্রেক ফাংশন, ব্রেক কি বলা যায়, টাইপ ইউজ করতে হবে, যেটাকে আহ, যেটা এভাবে ইউজ করা যায় যে পারেন, না সরি এভাবে। আচ্ছা,
এইটা ইউজ করার মাধ্যমে আমরা একটা লাইন ব্রেক নিতে পারি। তো এটা ইউজ করতে হয় যে কোনো কোটেশনের ভিতরে, আমরা এখানেও ইউজ করতে পারি বা এখানেও ইউজ করতে পারি। ওকে, দেন আমরা যদি রান করি তো দেখবো যে 5.6, তারপরে একটা ব্রেক লাইন, দেন 5.6, এই 50,000। তো কি হলো, 5.6 যখন আসলো, 5.6 যখন প্রিন্ট করে দিল, দেন একটা ব্রেক লাইন পাচ্ছে। 5.6 প্রিন্ট করার পর দেন ব্রেক লাইনটা পরের লাইনে দিয়ে দিল। ওকে, পরের লাইনের পরে যখন আরেকটা ব্রেক লাইন পেল, তখন সেটা আরেকবার ব্রেক করে নেক্সট আরেকটা লাইন ক্রিয়েট করলো। দেন পার্সেন্টেজ ডি যখন দেখলো, এরা বুঝে গেল যে এবার আমার কাজ হয়েছে ইন্টিজার ভ্যালুটাকে প্রিন্ট করা, তো সে 50,000 প্রিন্ট করে দিল। এখন আমরা যদি ক্যারেক্টার টাইপ কোনো কিছু প্রিন্ট করতে চাই, তো সেম একই উপায়ে ক্যারেক্টার নামে একটা ডেটা টাইপ লিখতে হবে, তারপরে ক্যারেক্টারে একটা নেম দিতে হবে, ধরো সিএইচ দিলাম। দেন আমরা প্রিন্ট করতে চাচ্ছি এস। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কোনো ক্যারেক্টার প্রিন্ট করতে গেলে বা স্টোর করতে গেলে আমাদের সেই ক্যারেক্টারটা সিঙ্গেল কোটেশনের মাঝে রাখতে হয়। এখানে দেখো আমরা এস সিঙ্গেল কোটেশনের মাঝে রাখছি। এখানে আমরা যে কোনো ক্যারেক্টার এ হলেও সিঙ্গেল কোটেশনের মাঝে রাখতাম। আর ক্যারেক্টার একসঙ্গে একটা ক্যারেক্টারই ইনপুট করতে পারে, আমরা পারবো না এরকম এসএস প্রিন্ট করতে পারবো না। যদি করতে চাই তাহলেও দেখবো যে আউটপুটে শুধু এস পাবো। ধরো এস দিলাম এবং এটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু আমরা দেখবো যে আউটপুটে শুধু আসবে, কারণ ক্যারেক্টার সব সময় আহ, ইউ একটা ইন্ডিভিজুয়াল জিনিসকেই প্রিন্ট করতে পারে। ওকে, তো আমরা যদি ক্যারেক্টারটাকে একটু প্রিন্ট করে দেখতে চাই, তো ক্যারেক্টার ডাটা টাইপকে কল করলাম, ক্যারেক্টার ভ্যারিয়েবলের নাম দিলাম সিআইস, দেন আমরা এর ভিতরে রাখলাম যে এস রাখলাম। ওকে, এস রাখলাম, দেন আমরা প্রিন্ট করব। ওকে, প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ ফাংশনকে কল করতে হবে। প্রিন্ট এফ কোটেশন দিলাম, কোটেশনের ভিতরে স্পেসিফায়ার দিতে হবে, তো পার্সেন্টেজ সি দিলাম। আচ্ছা, তো একটা নেক্সট লাইনে বা লাইন ব্রেক করে তৈরি করতে চাচ্ছে, আর নাই আগের লাইনে প্রিন্ট হয়ে যাবে 50,000-এর পিছনে। তো আমরা চাচ্ছি না 50,000-এর পিছনে নতুন একটা লাইন তৈরি করে সিটাকে ক্যারেক্টারটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তো আম, এই কি বলে এটা, ব্রেক লাইনটা ইউজ করলাম, দেন ক্যারেক্টারটাকে রাখলাম, স্পেসিফায়ারটাকে রাখলাম, দেন কমা দিলাম, ভ্যারিয়েবলের নামটা হলো সিএইচ, ভ্যারিয়েবলের নামটা রেখে দিলাম। ওকে, দেন আমরা যদি রান করি তো দেখলাম যে 5.6 আছে, 50,000 আছে, এখানে একটা স্পেস নিছে। তো স্পেসটা নেওয়ার কারণ হলো এখানে আমরা ব্রেক লাইনের পরে এখানে একটা স্পেস দিয়েছিলাম। আমরা আগে বলছিলাম যে ডাবল কোটেশনের ভিতরে যা আমরা করব সবকিছু প্রিন্ট হয়ে যাবে। যেহেতু আমরা একটা স্পেস নিয়েছি সেজন্য স্পেসটাও প্রিন্ট হয়ে গেছে, এবং স্পেসের পরে আহ, যে ক্যারেক্টারের যে ভ্যালুটা সে এসটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, আমরা এখন চাচ্ছি যে এসটাকে প্রিন্ট করতে, কিন্তু এখানে কি এস প্রিন্ট হবে একসাথে, কি মনে হয়? ওকে, আমি যেহেতু বলছিলাম যে এর ক্যারেক্টার সবসময় একটা ইন্ডিভিজুয়াল জিনিসই প্রিন্ট করে, যেহেতু সে এসটাকে প্রিন্ট করবে না, প্রথমে যে ক্যারেক্টারটা পাবে সেটা প্রিন্ট করে দেবে। তো আমরা যদি একটা রান করি তো দেখবো যে এখানে একটা ইরোর দিয়েছে। আচ্ছা, অনেক আইডিয়াতে এটা ইরোর দেয় না, প্রথমে যে ভ্যালুটা থাকে সেটা প্রিন্ট করে দেয়, অনেক আইডিয়াতে দেয় না, ইরোর দেয়। ওকে, এখানে আমরা একটার বেশি ইনপুট নিতে পারবো না, স্টোর করতে পারবো না, এই জন্য আমরা একটাই করলাম। আচ্ছা, ওকে, আমরা কোটেশনের ভেতরে রাখছি, প্রিন্ট হয়ে গেছে। তো আমরা ডেটা টাইপ সম্পর্কে ধারণা পেলাম। আর ডাবল আর কি বলা যায়, ডাবল, লং লং ইন্ট এগুলো আমরা সেম স্টাইলে ইউজ করতে পারি। তোমরা একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে বা ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে বুঝে যাবা। ওকে, দেন আমরা চাচ্ছি যে আমরা একটা জিনিস ইনপুট দিব, সেইটা প্রিন্ট হবে। আমরা কোডে লিখবো না যে কি ইনপুট দিব,
কি স্টোর আছে সেটা প্রিন্ট হোক। আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা ইউজার ইনপুট দিব এবং যে ইউজারটা যে জিনিস ইনপুট দেবে সেইটা আর কি আউটপুট হবে আমাদের কম্পিউটারে। দেন সেটা করার জন্য আমাদের স্ক্যানএফ বা ইনপুট দেওয়ার জন্য আমাদের মাথায় রাখতে স্ক্যানএফ যা একটা ফাংশন আছে ইনবিল্ট, সেটা ইউজ করতে হয়। আমরা জানি প্রিন্ট করার জন্য ব্যবহার হয়, আর ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয় স্ক্যানএফ। তো প্রিন্ট এফ ব্যবহৃত হয় প্রিন্ট প্রিন্ট করার জন্য। আর স্ক্যানএফ SCAN স্ক্যানএফ স্ক্যানএফ ফাংশন ইউজ হয় কি ইনপুট নেওয়ার জন্য ইনপুট নেওয়ার জন্য ইনপুট করার জন্য। ওকে, তো স্ক্যানএফ যে কিভাবে ডিক্লেয়ার করতে হয় আসুন সেটা জানা যাক। তো স্ক্যানএফ করার জন্য ইনপুট নেওয়ার জন্য আমাদের লিখতে হবে স্ক্যানএফ দেন ফাংশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট লিখতে হয়। ওকে, ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, দেন সেম প্রিন্টএফের মতো কোটেশন দিলাম। দেন আমরা কোন টাইপের প্রিন্ট করতে চাচ্ছি, তো ধরুন আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল বানালাম, ইন্টিজার ডি দিয়ে শেষ করে দিলাম। এই ডি এর ভেতরে একটা প্রিন্ট করতে চাচ্ছি। আমরা কি করতেছিলাম একটু আগে, ডি করে ডি এর ভিতরে 5টা বসিয়ে দিচ্ছিলাম, এরকম করতেছিলাম না? কিন্তু আমরা এখন এই 5টা দিব না, বা কোনো ভ্যালু আমরা এখানে দিব না, এর ভ্যালুটা দেবে ইউজার। তো সেটা করার জন্য আমরা চাচ্ছি যে ইনপুটের মাধ্যমে বিষয়টা হোক। তো ইনপুটের মাধ্যমে হওয়ার জন্য আমাদের সেম এখানে স্পেসিফায়ারটা দিতে হবে, যেহেতু ইন্টিজার স্পেসিফায়ার ডি পার্সেন্টেজ ডি, তো আমরা স্পেসিফায়ারটা দিয়ে দিলাম। দেন ভ্যারিয়েবলের নামটাও হচ্ছে ডি। আচ্ছা, ভ্যারিয়েবলের নামটা একটু পাল্টিয়ে দেয় যাতে বুঝতে সুবিধা হয়। তো ভ্যারিয়েবলের নামটা দিলাম সেই পান্ডার পি। ওকে, আমরা ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিলাম। সেম কিন্তু প্রিন্টএফের মতো, কোনো ভিন্নতা নেই। এখন এক জায়গায় একটা ভিন্ন আছে, আমরা যখন ইনপুট নিব তখন আমাদের অ্যাম্পারসাইনটা ইউজ করতে হবে। অ্যাম্পারসাইনটা থাকে সেভেনের ওপরে। তো আমরা অ্যাম্পারসাইনটা ইউজ করার মাধ্যমে কি হয় যে আমরা যখন একটা জিনিস ক্রিয়েট করি, ধরো এটা হলো রম, এটা একটা মেমোরি, আর মেমোরির ভিতরে আমরা যখন এই পি ভ্যারিয়েবলটি ক্রিয়েট করলাম, সেটা গিয়ে স্টোর হলো এইখানে। তো এই মেমোরিটার একটা অ্যাড্রেস আছে, ধরো 201। আমি যখন পয়েন্টার পড়াবো তখন বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো এই যে লোকেশনে ইউজার ইনপুটটা দিবে, এইটাকে ইন্ডিকেট করার জন্য সাইনটা ইউজ করা হয়। এই যে লোকেশনে ইউজার ইনপুট দেওয়ার পরে সেটা যে এই লোকেশনে গিয়ে বসবে, সেটা হলো পি এর অ্যাড্রেস। এইটাকে পয়েন্ট করার জন্য এই অ্যাম্পারস্যান্ডটা ইউজ করা হয়। ওকে, আপাতত এটুকু বুঝতে হবে অ্যাম্পারস্যান্ডের কাজ কি। কোনো কিছু আম, দেখে অনেকে এই বিষয়টা বলবে না, এখানে শুধু বলবে যে ইনপুট নেওয়ার জন্য অ্যাম্পারস্যান্ড ইউজ করা হয়, কিন্তু কেন অ্যাম্পারস্যান্ড ইউজ করা হয় এটা অনেকে বলবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন শিখতে গেছি আমি কোথাও পাইনি এরকম, কিন্তু আমার ভেতরে যে কিউরিসিটিটা থেকে আমি পরবর্তীতে এটা নিজে থেকে শিখে নিয়েছি। ওকে, সেজন্য আমি তোমাদের যাতে এই অসুবিধা না হয় আমি আগে থেকে বলে দিলাম। আর পয়েন্টার যখন আমি পড়াবো তখন খুবই ভালোভাবে এটা আরো ভালোভাবে শিখতে পারবা। আচ্ছা, তো আমরা বুঝলাম, ধরো এটা হলো পি এর সেই অ্যাড্রেস বার। এখন ইউজারের কাছে নোটিফিকেশন যাবে যে সে কি ইনপুট দিতে যাচ্ছে, এরকম একটা ডট লাইন যাবে। তো এখানে ইউজার দেখা যাচ্ছে 5 ইনপুট দিল, তো পি এর এই ঘরে চলে যাবে 5। ওকে, 5 চলে গেল। সেই সেম কথা যে একটা ভ্যারিয়েবল তৈরি হলো, সেখানে আমরা কি করতাম, আগে কি করতাম, ইন্টিজার, কালারটা চেঞ্জ করে নেই, ইন্টিজার একটা ভ্যারিয়েবল বানাতাম, ধরো পি, তার ভিতরে লিখলাম 5। এরকম করার মাধ্যমে কি, এটা হলো পি এর সেই ভ্যারিয়েবলটা বা বক্সটা, এর ভিতরে 5টা চলে যেত। এখানেও কিন্তু সেম হলো,
যে ইন্টিজার নামে একটা ভ্যারিয়েবল বানালাম, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে, ভ্যারিয়েবল নামটা হলো পি, পি এর ভ্যারিয়েবলটা হচ্ছে এই এই সম্পূর্ণটা পি এর ভ্যারিয়েবল। আর ইউজারের কাছে ইনপুট চাইলো এইটা, কোডটা রান করার পর, কোডটা লেখার পরে ইউজারের কাছে চাইলো, তখন আমরা এই যে আগে থেকে এইটা ডিক্লেয়ার করে দিতাম পি এর ভ্যালু এত, আমরা এখন এইটা ডিক্লেয়ার করতেছি না, এখন চাচ্ছি ইউজার ডিক্লেয়ার করুক যে পি এর ভ্যালু কত। তো পি এর ভ্যালু আর কি 5 বা 10 যা ইচ্ছা দিয়ে দিল। তো এখানে দিলাম 10। ওকে, তো ইউজারদের যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবে। এখন ইউজার যে ভ্যালুটা দিচ্ছে এইটা কি আদৌ ঠিকঠাক কাজ করেছে কিনা এটা বোঝার জন্য আমাদের সেটা প্রিন্ট এফ করে আবার দেখতে হবে যে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে সেটা কি আদৌ কাজ করেছে কিনা। তো প্রিন্ট এফ করার জন্য আমরা প্রিন্ট এফ ফাংশন দিয়ে সেই ভ্যালুটা ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, এখন যদি কোডটা করে দেখতে চাই তো আমরা এগুলো আর কি কমেন্ট আউট করে দিলাম। তো কমেন্ট, কোনো কিছু কমেন্ট করার জন্য সামনের দুইটা স্ল্যাশ দিয়ে দিলে সেটা কমেন্ট হয়ে যায়। আচ্ছা, এখন আমি কি চাচ্ছিলাম, ইন্টিজার একটা ভ্যারিয়েবল বানাতে, ভ্যারিয়েবলে কোনো ভ্যালু আমরা রাখবো না, ওকে রাখিনি। দেন আমি চাচ্ছি যে ভ্যালুটা ইউজার দেখ ইনপুট দেওয়ার মাধ্যমে। স্ক্যান এফ, ইনপুটের জন্য স্ক্যান এফ ইউজ করি, দেন ডাবল কোটেশন দিয়ে পার্সেন্টেজ ডি, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু, দেন একটা কমা, দেন কি ইউজ করবো ভ্যারিয়েবলের নাম। কিন্তু আমি বলছি কি যে কোনো কিছু ইনপুট নেওয়ার সময় আমাদের ভ্যারিয়েবলের নামের আগে অ্যাম্পারস্যান্ড সাইনটা দিতে হয়। এর কারণ হলো যে ওই যে মেমোরি লোকেশনটাকে আগে থেকে বানানো হয়েছে ইন্টিজার ডাটা টাইপ দিয়ে, সেটা মেমোরির কোথায় গিয়ে অবস্থিত সেই জায়গাটাকে পয়েন্ট করার জন্য আমরা অ্যাম্পারস্যান্ডটা ইউজ করব। ইউজার যখন একটা ভ্যালু দেবে সেটা যেন সেই অ্যাড্রেসে গিয়ে আর কি স্টোর হয়। ওকে, তো আমরা লাইন শেষ করব সেমিকোলন দিয়ে। এখন যদি আমরা কোডটা রান করি, একটা ইরর দিচ্ছে, ইররটা হলো ampersand of p is undeclared। ওকে, আমরা ক্যাপিটাল স্মল আর পি দিয়েছিলাম, এখানে ক্যাপিটাল আর পি দিয়েছিলাম। এখন যদি রান করি তো দেখা যাবে যে এইখানে ইউজার চাচ্ছে একটা ইনপুট দেই। ইউজার ধরো আমি, তো আমি এখানে ইউজার ইনপুট দিলাম 106, 106 ইনপুট দিছি, সেটা মেমোরিতে স্টোরেজ হয়েছে। এখন এইটা আমি বুঝবো কেমন করে যে 106 যে ইনপুট দিছি সেটা মেমোরিতে স্টোরেজ হয়েছে। তো এর জন্য আমাদের সেটা প্রিন্ট করে দেখতে হবে। ওকে, প্রিন্ট করার জন্য আমরা এটা ডাইরেক্ট কপি করে আনলাম। এখানে ছিল কি পি, ভ্যারিয়েবলটার নাম পি। ওকে, দেন আমরা যদি কোডটা আবার চালাই তো এখানে দেখবো যে ইউজারের কাছে একটা ইনপুট চাচ্ছে। তো আমরা 106 ইনপুট দিলাম, প্রিন্ট হলো 106। তো আমরা আরেকটু মডিফাই করে এখানে প্রিন্ট দিয়ে লিখে দিতে পারি প্লিজ প্লিজ ইনপুট ইওর ভ্যালু, ইওর ভ্যালু। এটা যদি আমরা লিখে দেই কোনো কিছু ইনপুট দেওয়ার আগে, সরি এখানে আবার এরর খাইছে, এররটা হলো স্ক্যানের সবকিছু তো ঠিক আছে, তাহলে printf printf। আচ্ছা, এটা আইডিয়ার সমস্যা, মাঝে মধ্যে সমস্যা হয়। তো এখানে বলছে যে প্লিজ ইনপুট ইওর ভ্যালু, তো আমার কাছে ইনপুট চাচ্ছে যে কোনো একটা ভ্যালু দাও, তো আমি দিলাম ইচ্ছা মতো একটা ভ্যালু দিয়ে দিলাম। দেন ইনপুট করার পরে সেটা আউটপুট করে দেখিয়ে দিল। এখানেও আমরা লিখে দিতে পারি ইওর ভ্যালু ইজ, ইওর ভ্যালু ইজ এত।
ওকে, তো আমরা লিখে দিলাম যে ইওর ভ্যালু ইজ, দেন আমরা যদি চাই, প্রথমে বললো যে প্লিজ ইনপুট ইওর ভ্যালু, তো আমরা ভ্যালুটা দিয়ে দিলাম 145, দেন ইওর ভ্যালু ইজ। এটা নেক্সট লাইনে আসতেছি, এটা আসার কারণ হলো যে এখানে আমরা একটা ব্রেক লাইন ইউজ করছিলাম। ব্রেক লাইনটা যদি তুলে দেই তো ইওর ইনপুট ইওর ভ্যালু, তো আমরা একটা ইচ্ছা মতো ভ্যালু দিলাম যে 60, তো ইওর ভ্যালু 60। তো এভাবে আমরা ইনপুট এবং আউটপুট করতে পারি। তো আমরা যদি একটু রিক্যাপ করতে চাই যে কি কি আমরা আজকে শিখলাম, তো প্রথমে 1 নাম্বার শিখলাম আহ, কিভাবে আমরা কোডটা লিখব, কিভাবে কোডটা লিখব, কোথায় লিখব। আর 2 নাম্বার শিখলাম হেডার ফাইলটা কি, হেডার ফাইলটা কি। 3 নাম্বারে শিখলাম কোনো রিটার্নটা কি, রিটার্ন, রিটার্ন জিরো কেন করছি বা কেন আর কি দরকার পড়ে, এটা শিখছি বলা যাবে না, এটা যখন ফাংশন পড়বো তখন আর কি আমরা শিখবো। দেন আমরা 4 নাম্বারে কি শিখলাম, 4 নাম্বারে শিখলাম যে কোনো কিছু প্রিন্ট কিভাবে করতে হয়। আমরা পান্ডা প্রোগ্রামিং, পান্ডা প্রোগ্রামিং লেখাটা প্রিন্ট করে দেখছিলাম, পান্ডা প্রোগ্রামিং লেখাটা প্রিন্ট করে দেখাইছিলাম। দেন 5 নাম্বারে আসে যে ডেটা টাইপ সম্পর্কে হালকা ধারণা নিয়েছি, হালকা না পুরোটাই ধারণা নিয়েছি, এটা তোমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাবো ডেটা টাইপ। অ্যান্ড ডেটা টাইপ কোনগুলা, ওই যে ইন্টিজার, ফ্লোট, ফ্লোট ক্যারেক্টার, ক্যারেক্টার ডাবল, লং লং, ইন্ট, এগুলা। দেন আমরা 6 নাম্বারে কি করছি, ডেটা টাইপটাকে কিভাবে ভ্যালু রাখতে হয় এবং সেটা কিভাবে প্রিন্ট করে দেখাতে হয়। তো আমরা ডেটা টাইপ বলতে পারি যে ডেটা টাইপটা প্রিন্ট করে দেখছি, ডেটা টাইপটা কি করছি, প্রিন্ট করে দেখছি, প্রিন্ট করে দেখছি। দেন তারপর কি করছে, 7 নাম্বারে করছে যে ডাটা টাইপটাকে ইউজ, নিজে ইনপুট না দিয়ে ইউজার থেকে ইনপুট নিয়ে সেটা প্রিন্ট করে দেখছি। তো আমরা কি শিখছি, স্ক্যানএফ, স্ক্যানএফ, স্ক্যানএফটা কিভাবে শিখতে হয় সেটা প্রিন্ট করে দেখছি। দেন আমরা ইউজার থেকে ইনপুট নিছি, ইউজার থেকে ইনপুট নিছি, সেটা মেমোরিতে স্টোর করছি, মেমোরিতে স্টোর করেছি। দেন আমরা আউটপুট বা প্রিন্ট করে দেখিয়েছি, আউটপুট করে দেখিয়েছি। এই যে মেমোরির স্টোরেজের এই বিষয়টা, এই বিষয়টা বাংলাদেশে কোনো ইউটিউবার এখনো পর্যন্ত খুব ভালোভাবে প্রথম ক্ষেত্রে বেসিক একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যে কিভাবে মেমোরিতে স্টোরেজ হয়, স্টোর হয়, এই জিনিসটা বুঝায় না, যার ফলে কি হয় আমাদের বুঝতে অসুবিধা হয় এবং ব্যাকএন্ডে কিভাবে একটা কোড চলে সেটা আমরা বুঝতে পারি না। আমরা ফ্রন্ট এন্ডটা সবসময় দেখি যে একটা কোড কিভাবে লেখা হয়েছে, যে কিভাবে কোডটা লেখা হয়, কিন্তু সব থেকে বড় বিষয়টা হলো এটা হলো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা একটা ভোলাটাইল মেমোরি। এখানে কিভাবে কোডটা ইনপুট হয় বা স্টোর হয়, কিভাবে কোডের ভ্যালুগুলো স্টোর হয়, এখানে প্রচুর স্টোরেজ জায়গা আছে, সেখানে কি কি করে ভ্যালুগুলো স্টোর হয়, এইটা খুব কম ইউটিউবারই বলে। এজন্য কোডিং এর প্রতি ভালোবাসাটা জন্মায় না এবং আমরা প্রথমে ফ্রন্ট এন্ডের বিষয়গুলো বুঝি, কিন্তু কিভাবে মেমোরিতে ব্যাকএন্ডে কাজ করে এটা আমরা বুঝি না, যার ফলে আমরা যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে যাই তখন অনেক কিছু আর কি আমাদের মাথার উপর দিয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।